আপনাদের জন্য প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট ফর সোল প্রোপাইটার্স, এই চ্যাপ্টারটা আমি শুরু করছি। আশা করি এর আগে আমার অন্যান্য ভিডিওগুলো দেখেছেন, তাতে অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু আলোচিত হয়েছে। আজকে প্রথম আমি সোল প্রোপাইটার্স এই অ্যাকাউন্ট সম্বন্ধে আমি আলোচনা করব। কিছু বেসিক কনসেপ্ট আমি দেব। এই সোল প্রোপাইটারশিপ অ্যাকাউন্ট কিভাবে মেনটেন হয়, কিভাবে ব্যালেন্স শিট পর্যন্ত তোলে, সেটা আজকে আমি বেসিক লেভেলে ঘন্টাখানেকের মধ্যে আলোচনা করব। নেক্সট দিন থেকে আমি মোটামুটি এটা 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে? তো আসুন আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন অ্যান্ড একটা ওভারভিউ দিই। হোয়াট আর ফাইনাল অ্যাকাউন্টস? ফাইনাল অ্যাকাউন্টস ফাইনাল অ্যাকাউন্টস আর সিস্টেমেটিক্যালি অর্গানাইজ সামারিজ অফ অল লেজার্স অ্যাকাউন্ট প্রেজেন্টেড টু শো কি ফিনান্সিয়াল পারফরমেন্স। তার মানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো, অর্থাৎ প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি করবো, আর কি করবো, ব্যালেন্স শিট তৈরি করবো। তাহলে একটা সোল প্রোপাইটার তিনি যে বিজনেস করছেন, সেই বিজনেসটা আপনার টোটাল ওর প্রফিট লস কি হচ্ছে তার ব্যালেন্স শিট আমরা তৈরি করব। এই দুটো জিনিস আমরা তৈরি করতে শিখবো। তার স্টেপ গুলো কি আছে সেটা আমরা আজকে একটা বেসিক কনসেপ্ট নেব। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা শেখার একটা সুযোগ, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন অথচ দীর্ঘদিন ধরে সার্ভিস করতে গিয়ে কিছু ভুলে গেছেন, সেইগুলো আপনাদের রিভাইজ হবে। আসুন এটা আমরা শুরু করি। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা জানি যে দেখুন, আমরা অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের চাকরি করবো, স্বাভাবিকভাবে যদি আমি ব্যালেন্স শিট অ্যাকাউন্টস এই সকলগুলো যদি না জানি, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রবলেম তৈরি হবে। কারণ আপনার যে কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, আপনি যদি চান্স পেয়ে যান, ধরুন একটা একটা এমন জিনিস হলো যে আপনি অন্য দিকে হাইয়েস্ট মার্কস পেয়ে আপনি চান্স পেয়ে গেলেন, কিন্তু অ্যাকাউন্টস আপনি জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে অডিট অ্যাকাউন্ট সার্ভিসটা কিন্তু মূলত অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিং এর উপরেই দাঁড়িয়ে আছে। আর সার্ভিস বিভিন্ন জিনিসগুলো আছে, বাকি আপনি জ্ঞান নলেজে আপনার থাকবে না, আপনার পশ্চিমবাংলার ভূগোলও থাকবে না। হ্যাঁ, আপনাকে কাজ করতে হবে, কিন্তু ওই অ্যাকাউন্টস আর সার্ভিস রুল সংক্রান্ত বিষয়ে আপনাকে কাজ করতে হবে। সার্ভিস রুল বলে সিভিল অডিটেড অ্যাকাউন্টস, এবং এই অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে হবে স্বাভাবিকভাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনাদেরকে কিন্তু, যারা এই সার্ভিসে আসতে চান, তাদের কিন্তু এই অ্যাকাউন্টিং সিস্টেমটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। ফাউন্ডেশন, ঠিক আছে? তা ফাইনাল অ্যাকাউন্ট স্ট্রাকচারটা আমরা কিভাবে ফাইনাল তৈরি করি? প্রথমত আমি বেসিক গুলো বলবো, তার মূল তিনটে জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবো তারপরে যাচ্ছে ধাপে ধাপে, যেমন আমি যাব, আপনাদের আশা করি সমস্ত প্রশ্নের উত্তর এখানে বেরিয়ে যাবে। ট্রেডিং অ্যাকাউন্টটা কি? এটা ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করে গ্রস প্রফিট বার করার জন্য, গ্রস প্রফিট আর গ্রস লস, ঠিক আছে? তারপর আমরা যে আমার ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, তারপর গ্রস লস হোক গ্রস প্রফিট হোক, সেটার উপর ডিপেন্ড করে আমার চলে আসবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চলে আসবে নেট প্রফিট করার জন্য, নেট প্রফিট আমরা বা নেট লস বার করার জন্য আমরা চলে আসবো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এরপরে তারপর আমরা ব্যালেন্স শিট করব, ঠিক আছে? তাহলে দেখুন কি ডিস্টিংশন এই দুটোর মধ্যে, কি একটা ইনকাম স্টেটমেন্টের সাথে পজিশন স্টেটমেন্ট, অর্থাৎ আমার যে ব্যালেন্স শিটের সাথে আমার পিএল এর কি ডিফারেন্সটা আছে, এইটা তৈরি করে প্রফিট লস দেখার জন্য, ঠিক আছে? আর ট্রেডিং অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা প্লাস প্রফিট লস দুটো মিলে হচ্ছে এখানে ইনকাম স্টেটমেন্টটা। এটা এটা একটা পারফরমেন্স ইন্ডিকেটর করে। আর ব্যালেন্স শিট বল পজিশন স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার ব্যালেন্স শিট, সেখানে অ্যাসেট এন্ড লাইবিলিটি একটা পয়েন্টে বছরের শেষে 31শে মার্চ আমার কি দাঁড়িয়েছে সেটা আমরা ব্যালেন্স শিট বলি, ঠিক আছে? এটা ফিনান্সিয়াল হেলথ কেমন আছে একটা কোম্পানির বলুন, একটা স্বল্প হিসেবে বলুন, সেটা আমরা সহজেই বুঝতে পারি। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো আমরা দেখে নেবো কি আছে। বেসিক অ্যাকাউন্টে প্রিন্সিপাল ফাইনাল অ্যাকাউন্টস কি করতে হয়? এর একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল আর রেভিনিউর মধ্যে ডিফারেন্স আপনারা এর আগে পড়েছেন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে, ক্যাপিটাল মানে হচ্ছে আপনার যেটা আমার কোথায় যাবে, ব্যালেন্স শিটে যাবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো, সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমার ব্যালেন্স শিটে যাবে। আর যে আপনার রেভিনিউ এক্সপেন্ডিচার হবে, সেগুলো প্রফিট এবং লস অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে? যত ক্যাপিটাল আমার এক্সপেন্স করবো, আমি অ্যাসেট ক্রিয়েট করব, ঠিক আছে, সেগুলো আমার ব্যালেন্স শিটে যাবে। আর যত রেভিনিউ ওই অ্যাসেট ক্রিয়েট করতে গিয়ে আমার যে রেভিনিউ আমার এক্সপেন্ডিচার হয়েছে, খরচা হয়েছে, সেগুলো পিএল এ যাবে, প্রফিট লস অ্যাকাউন্টে যাবে। ম্যাচিং প্রিন্সিপাল আছে একটা, এটা ম্যাচ রেভিনিউ উইথ দ্য রিলেটেড এক্সপেন্স। ম্যাচিং প্রিন্সিপাল মানে হচ্ছে রেভিনিউর সাথে রিলেটেড এক্সপেন্স ম্যাচিং করতে হবে।
আর যে এক্সাম্পল কি, ইফ স্যালারি ফর দ্য মার্চ ইজ আনপেড স্টিল ইনক্লুড ইন দ্য কারেন্ট ইয়ার পিএল। ঠিক আছে, দ্যাট ম্যাচিং কনসেপ্ট। মেটেরিয়াল প্রিন্সিপাল কি, অল মেটেরিয়াল ইনফরমেশন মাস্ট বি ডিসক্লোজ। যত মেটেরিয়াল প্রিন্সিপাল থাকবে, মেটেরিয়ালে আপনার ইনফরমেশন থাকবে, সেগুলো আমাকে ডিসক্লোজ করতে হয়। দেখুন আমি এই জিনিসগুলো কিন্তু সাধারণ বিকমের বইয়ে খুব একটা পাবেন না, কারণ আমি জিনিসটা যেগুলো নিয়ে তৈরি করছি সেটা সম্পূর্ণ হচ্ছে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ ফাউন্ডেশন ইন্টার থেকে। সাবস্টেন্সিয়াল ইনভেন্টরি রাইট অফ শুড বি শোন সেপারেটলি। সাবস্টেন্সিয়াল ইনভেন্টরি রাইট অফ, এটা একটা এক্সাম্পল মাত্র। আপনার প্র্যাকটিক্যালি আমি যখন দেখাবো তখন এই ভাষাগুলো আপনি কি হচ্ছে সেগুলো বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল না দেখালে কিন্তু বুঝতে পারবেন না। এখন যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা কিন্তু সাবস্টেন্সিয়াল ইনভেন্টরি রাইট অফ বলতে কি হচ্ছে তারা জানেন। পিরিয়ড কনসেপ্ট কি আছে, তখন পিরিয়ড কনসেপ্ট জানেন। আমাদের জাস্ট ইন জেনারেল আমাদের পিরিয়ডটা শুরু হয় 1 এপ্রিল থেকে এবং 31 মার্চ পর্যন্ত। এই পিরিয়ডের মধ্যে আমার যত কিছু ঘটনা ঘটবে, যা ট্রানজাকশন, যা ইভেন্ট হবে, সেই ইভেন্ট অ্যান্ড ট্রানজাকশন অনুসারে কিন্তু আমার টোটাল পিএল এবং ব্যালেন্স শিটটা তৈরি হবে। এবং তার একটা কাট অফ প্রসিডিওর একটা থাকবে, যেটা আমার কাট অফ আমাদের ভারতবর্ষের যে অ্যাকাউন্টিং সিস্টেম, সেখানে কাট অফ ডেট হচ্ছে আবার 31 মার্চ। এরপর আসছে ট্রেডিং অ্যাকাউন্ট। পারপোজটা কি, ট্রেডিং অ্যাকাউন্ট আমরা কি জন্য তৈরি করি আগে আলোচনা করেছি। প্রফিট, গ্রস প্রফিট, গ্রস প্রফিট ও গ্রস লস তৈরি করার জন্য, আমরা বার করার জন্য আমার ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপরে ফর্মুলা কি আছে, ট্রেডিং অ্যাকাউন্টে কি ফর্মুলা আছে, সিম্পল একটা জিনিস আছে। আমার যে স্টক আছে, ওপেনিং স্টক আছে, ধরুন ওপেনিং স্টক আছে, আমি পরে দেখাবো এক্সাম্পল দিয়ে। ওপেনিং স্টকটা থাকবে, তার সাথে আমি নেট পারচেজ যোগ করব, তার সাথে আমার ডাইরেক্ট এক্সপেন্স যোগ হবে, মাইনাস কি ক্লোজিং স্টক যোগ হয়ে আমার কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড বেরোবে, মাইনাস কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল টু গ্রস প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কস্ট অফ গুড সেল হবে, তারপর মাইনাস কস্ট অফ গুড সোল্ড বেরিয়ে গ্রস প্রফিট হয়ে যাবে। এই যে ফরম্যাট নিচে দেওয়া আছে দেখুন, এখানে ওই ফরম্যাটে এখানে যেগুলো লেখা আছে সেখানে দেখুন এগুলো লেখা আছে। ডেবিট সাইডে কি থাকবে, আমার আমার ওপেনিং স্টক থাকবে, প্রিভিয়াস ইয়ারের যে আমার ওপেনিং স্টক আছে সেটা আমার থাকলো, স্টকের ওপেনিংটা। তারপর আমি এই বছরে কিছু পারচেস করেছি, সেটা পারচেসটা থাকবে, তার সাথে লেস রিটার্ন আউটওয়ার্ডস, আমি যদি কিছু রিটার্ন দিয়ে থাকি সেটা মাইনাস হয়ে যাবে। তারপর আমার এই সকল ডাইরেক্ট এক্সপেন্স গুলো থাকবে। আমার একটা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে, আমার জিনিসপত্র তৈরি করতে গিয়ে আমি যে সকল খরচা করেছি, ঠিক আছে, মানে ওয়েজেস দিয়েছি এইটাকে আনার জন্য, ওয়েজেস, হ্যাঁ, ফ্রেট ইনওয়ার্স মাল আনার জন্য আমি খরচা করেছি, হ্যাঁ, ক্যারিজ ইনওয়ার্ড আছে আমি খরচা করেছি, কাস্টম ইন্স্যুরেন্স, এরকম ট্যাক্স বা ডিউটিস, আমার ট্যাক্স বলবো না এখানে, কাস্টম ডিউটিস দিতে হয়, ইন্স্যুরেন্স আছে মালপত্রের জন্য, সেটা নিয়ে আমার টোটাল ডেবিট সাইডে তৈরি হয়। তাহলে কি হবে, ওপেনিং স্টকটা আসবে, প্লাস পারচেজ আসবে, মাইনাস রিটার্ন আউট আসবে, তারপর ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ, এই যে ফর্মুলাটা উপরে দেওয়া আছে সেটাই হচ্ছে এই ফর্মুলাটা। এই যে উপরে যেটা দেওয়া আছে, উপরে এখান থেকে এটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই ফর্মুলাটা। তারপর আমি কি করছি, আমি বাই সেলসটা কি করছি, বাই সেলসটা আমি ক্রেডিট সাইডে দিচ্ছি, যত আমি ওই ফিনান্সিয়ালে যত আমার বিক্রি হয়েছে সে আমি ক্রেডিট সাইডে দিচ্ছি ট্রেডিং অ্যাকাউন্টে। আর লেস করছে কি, আমার সেলস রিটার্ন কিছু হতে পারে, রিটার্ন সেলস রিটার্ন হতে পারে। তারপর বাই ক্লোজিং স্টক, মালটা আমার এই যে ক্লোজিং স্টক, যে স্টক আমি কিনেছি পারচেস করেছি, এগুলো ক্লোজিং স্টকটা যে থাকে সেটাও আমার এখানে আসবে। তাহলে এই দুটো কিন্তু আমার কি হবে, এই দুটো আমার এখানে মিল হবে। মিল কি করে হবে, ধরুন এখানটাতে আমার কি হবে, যদি আমার গ্রস প্রফিট হয়ে যায় তখন এই দিকটাতে আসবে, গ্রস লস হলে এই দিকে বসবে, কারণ এই দিকটা কিন্তু বেশি হবে, তবেই কিন্তু আমার প্রফিট আসবে। এই দিকটা কম হয়ে যায় তখন এইখানে আমার আমার আপনার ইয়েটা হবে, ব্যালেন্সটা আসবে। ঠিক আছে, তখন গ্রস লস এই দিকটা দিলে, তখন যদি লস হবে গ্রস লস লিখবো, বাই গ্রস লস। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার ট্রেডিং অ্যাকাউন্টে একটা ফরম্যাট। খুব ভালো করে নন কমার্স ব্যাকগ্রাউন্ড বলছি, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড এটা ওনারা ক্লাস 11-12 থেকে করে আসছেন, তাদের কাছে কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্ট ফরম্যাট, যেটাতে আমি ডেবিট সাইডে আমি লিখবো যা মাল আমি কিনেছি খরচা করেছি তা সেটার উপরে, আর এই ক্রেডিট সাইডে আমি লিখবো যেগুলো আমার বিক্রি হয়েছে, সেলস রিটার্ন হয়েছে এবং ক্লোজিং স্টকটা আছে। এটা একটা একটা মিনিমাম একটা ফরম্যাট, এটাই আমার দরকার হয়, তারপর আরো বেশি কিছু থাকতে পারে। ঠিক আছে,
এরপরে এই যে আমার এরপরে কি 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 আইটেম আছে, ওপেনিং স্টক। ওপেনিং স্টকটা আমি কোথা থেকে পাবো? ওপেনিং স্টকটা আমার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে। প্রথমত হচ্ছে এই ট্রেডিং অ্যাকাউন্ট করার আগে আমার ট্রায়াল ব্যালেন্সটা জিনিসটা কি, প্রত্যেকটা যে আমার যে লেজার অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সটা হচ্ছে আমার, যে কোনোটা ডেবিট ব্যালেন্স থাকে কোনোটা ক্রেডিট ব্যালেন্স থাকে, সেইগুলো আমার ট্রায়াল ব্যালেন্সে আসে। ঠিক আছে, বাট অলওয়েজ এপিএস ওপেনিং স্টকটা কোথায় পাওয়া যাবে? আমি ওপেনিং স্টকটা ট্রায়াল ব্যালেন্সে পাওয়া যাবে। ঠিক আছে, ফার্স্ট সাইড অন দা ডেবিট সাইডে, এর ফার্স্ট আইটেম ডেবিট সাইডে দেখলেন প্রথম আইটেম এটা। হ্যাঁ, নো ওপেনিং স্টক ইন দা ফার্স্ট ইয়ার। প্রথম বছর যদি কেউ বিজনেস শুরু করে তখন কিন্তু প্রথম বছরে কিন্তু কোনো বিজনেস যদি প্রথম বছর শুরু হয় তার তো ওপেনিং থাকবে না, কারণ নো ওপেনিং স্টক ইন দা ফার্স্ট ইয়ার, এই জন্য লেখা হয়েছে। পারচেজ অ্যান্ড রিটার্ন, এবারে শো নেট পারচেজ মানে কি? নেট পারচেজ মানে হচ্ছে উপরে লেখা ছিল নেট পারচেজ। আমি যত টাকা পারচেজ করেছি, ধরুন আমি 100 টাকা পারচেজ করেছিলাম, কিছু কিছু আমার 10 টাকা মাল খারাপ বেরিয়েছে, আমি রিটার্ন করে দিয়েছি, তাহলে নেট পারচেজ আমার 90 টাকা হয়ে গেল। এনটি কি হবে? এনটিটা আমার কি হবে? ডেবিট সাইডে, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবে, তার জন্য লেখা আছে দেখুন। হ্যাঁ, এখানে লেখা আছে ট্রেডিং অ্যাকাউন্ট আমি কি করব, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে দিচ্ছি। হ্যাঁ, এখানে ডেবিট করব, ধরুন এখানে করলাম কি, এখানে আমি ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট সাইডে আমি ডেবিট করব, আর ক্রেডিট কাকে করব? টু পারচেস। হ্যাঁ, দুটো অ্যাকাউন্টকে এইটা ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট করছি আর পারচেসটাকে আমি ক্রেডিট করছি। ঠিক আছে, এরপর আমার ডাইরেক্ট এক্সপেন্স যত আমার ডাইরেক্ট এক্সপেন্স সবগুলোই কিন্তু আমার কোথায় বসবে? সবগুলো আমার ডেবিট সাইডে বসে যাবে। এটা ডেবিট সাইডে টোটাল ডাইরেক্ট এক্সপেন্স গুলো আমার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসে যাবে। তারপর ক্লোজিং স্টক আসবে। ক্লোজিং স্টকটা আমি কি করব? ইফ নট ইন দা ট্রায়াল ব্যালেন্স, যদি ট্রায়াল ব্যালেন্স না থাকে দেখবেন নিচে দেওয়া থাকে এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে। যদি এডিশনাল নট ইন দা ট্রায়াল ব্যালেন্স, ক্রেডিট সাইড অফ দা ট্রেডিং অ্যাকাউন্ট প্লাস অ্যাসেট সাইড অফ দা ব্যালেন্স শিটে চলে যাবে। মনে থাকবে তো? এটা কিন্তু ভাইটাল একটা অ্যাডজাস্টমেন্ট, এটা ভুল করবেন না। নন কমার্সিয়াল ক্ষেত্রে বলছি, কমার্সিয়াল একটা জানেন, যদি দেখা যায় যে ট্রায়াল ব্যালেন্সে যে ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিন্তু আমার ওই ইয়েটা নেই। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমার কি বলবো, ক্লোজিং স্টকটা নেই। ঠিক আছে, ক্লোজিং স্টক আমার নেই। তাহলে ক্লোজিং স্টক যদি আমার না থাকে তখন কি করব? আমি ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং দুটো, এটা দুটো এফেক্ট হবে, এক জায়গায় দিলে হবে না। আমাকে ক্রেডিট সাইড অফ ট্রেডিং অ্যাকাউন্টে দিতে হবে, তার সাথে কি করতে হবে? অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স শিটে চলে যাবে। এটা কিন্তু একটা আমার অ্যাসেট ক্লোজিং স্টকটা আমার কারেন্ট অ্যাসেট সাইডে চলে যাবে। এই ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকে তাহলে অনলি ব্যালেন্স শিটে যাবে। হ্যাঁ, যদি ট্রায়াল ব্যালেন্সে এখানে ট্রায়াল ব্যালেন্সে যদি আমার আপনার ইয়েটা দেওয়া থাকে, ক্লোজিংটা দেওয়া থাকে, তাহলে ওয়ান ইফেক্ট হবে, অলরেডি অ্যাডজাস্টেড হয়ে গেছে তার মানে। যদি যে একটা কথাই বলে যাচ্ছি, যে সকল জিনিসগুলো আপনার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, তার মানে কথাটা অর্থ হচ্ছে তার ট্রানজেকশন টোটালটাই কমপ্লিট হয়ে গেছে, তার আর সেকেন্ড ইফেক্ট হবে না। ঠিক আছে, আর যদি দেওয়া না থাকে, সেটা যদি আপনার ওই, আপনি এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, যখন ওটা আপনার একটা এডিশনাল ইনফরমেশনের নিচে দেওয়া থাকবে, তখন এটা দুটো এফেক্ট হবে। একটা ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে যাবে বাই ক্লোজিং হিসেবে, আর আবার অ্যাসেট সাইডে কারেন্ট হিসাবে আপনার মানে আপনার আপনি ক্লোজিং স্টক হিসাবে দেখা যাবে ইনভেন্টরি। এরপরে চলে আসুন, এন্ট্রি হয় নট এন্ট্রি, কোনো এন্ট্রি ইয়ে হবে, ক্লোজিং স্টক একটা এন্ট্রি হবে। ক্লোজিং স্টক হয়তো অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা হচ্ছে জার্নাল এন্ট্রি। এরপর চলে আসছে প্রফিট আর লস। এবারে আবার ট্রেডিং অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। ট্রেডিং আমি আইদার একটা জিনিস পাবো, হয় প্রফিট পাবো, নয়তো গ্রস প্রফিট পাবো, নয়তো গ্রস লস পাবো। তো গ্রস প্রফিট যদি আসে, ঠিক আছে, গ্রস প্রফিট যদি আসে আমার এইদিকে বসবে টু, গ্রস লস গ্রস লস হয় তাহলে এইদিকে বসবে, আর যদি প্রফিট হয় তাহলে এইদিকে বসবে। বাই গ্রস প্রফিট বিডি হবে, আর যদি একটু গ্রস লস হয় তো আমার ডেবিট সাইডে বসবে। আপনার এটা লস মানে কি, তখন আমার কি, আমার আরো এই বছর মাইনাস করতে হতে থাকবে, এটা গ্রস লসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্রস লসটা এদিকে বসবে। আর ক্রেডিট সাইডে যদি বসে, তাহলে যেমন গ্রস প্রফিট হয়ে যাবে, আমার ইনকামটা, আমার প্রফিটটা বাড়বে। অ্যাডমিনিস্ট্রেটিভ, এরপর কি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স।
তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আদার দেখুন, এগুলো কিন্তু কোনোটা ডাইরেক্ট এক্সপেন্স নয়, এগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স। এগুলো মানে ইনডাইরেক্ট এক্সপেন্স বলি। স্যালারিজ বলো, রেন্ট অ্যান্ড রেটস বলুন, প্রিন্টিং স্টেশনারি, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন। ইন্স্যুরেন্স কিন্তু দু ধরনের হতে পারে, একটা মাল কেনার সময় আমি ইন্স্যুরেন্স করেছি, আর মালটা যখন আমি প্রোডাকশনে ইয়েতে আমরা ইয়েতে আছে, সেলস করছি, সেল পিরিয়ডে আছে, মালটা আমার তৈরি হয়ে গেছে, সেই সময় কিন্তু ইন্স্যুরেন্স আলাদা হতে পারে, সেটা ইন্স্যুরেন্স অন্য খরচা হতে পারে। ইন্স্যুরেন্স অন্যান্য ক্ষেত্রে ইন্স্যুরেন্স হতে পারে, যেটা আমার ট্রেডিং অ্যাকাউন্টে ট্রেডিং এতে যাবে না, ট্রেডিং অ্যাকাউন্টে যাবে না। ঠিক আছে, এখানে আদার ইনকাম হতে পারে, এইটা ক্রেডিট সাইডে আদার, এইটা এইটা তো আমার, এটা আমার এই যে গ্রস প্রফিটটা হয়েছিল সেটা আমার প্রোডাকশন থেকে এসছে, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং থেকে এসছে। কিন্তু এই জিনিসগুলো আমি ডিসকাউন্ট রিসিভ করেছি, একটা আদার ইনকাম, আমি কমিশন রিসিভ করেছি, আদার ইনকাম, আমি ইন্টারেস্ট রিসিভ করেছি, আদার ইনকাম, আমার ব্যাক ডেট হয়ে গেল, সেটা আমি ব্যাক পেয়েছি, আবার ব্যাক এসেছে, আদার ইনকাম। আবার অ্যাবনর্মাল যদি গেন হয়ে যায়, আমি কোনো ক্ষেত্রে অ্যাবনর্মাল গেন হয়ে গেছিল, সেটাও আমার আদার ইনকাম, হ্যাঁ, প্রফিট অন সেল অন অ্যাসেট অ্যাবনর্মাল গেন হয়ে যায়, সেক্ষেত্রে আমার এদিকে আসবে। তাহলে এইটা, এই ফর্মুলাগুলো, এই যে সেটটা যখন আমি বলছি, তখন ইচ্ছে করলে কিন্তু আপনারা এটা দেখে দেখে টুকতে পারেন। হ্যাঁ, তাহলে আর কি আছে, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্স, হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজমেন্ট খরচা আছে, হ্যাঁ, মাল আমি যে আউটওয়ার্ড পাঠাচ্ছি সেটা একটা খরচা আছে। ব্যাড ডেটের খরচা, ব্যাড ডেট মানে হচ্ছে যে আমি মাল বিক্রি করেছিলাম, সে ক্রেতা কিন্তু আমাকে টাকা দেয়নি, আমি ধরে নিচ্ছি ওরা পাওয়া যাবে না, সেটা ব্যাড ডেট। প্রভিশন অফ ব্যাড ডেট থাকতে পারে, ঠিক আছে। ডিসকাউন্ট, আমি কাউকে ডিসকাউন্ট দিতে পারি, সেটাও আমার এক্সপেন্স। আমি যখন এখান থেকে যখন ডিসকাউন্ট রিসিভ করছি, হ্যাঁ, যখন এই মাল ডিসকাউন্ট রিসিভ করছি, তখন যদি আমার সেটা ইনকাম হয়, আমি ডিসকাউন্ট দিতে অ্যালাউড করি, সেটা আমার এক্সপেন্স। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, টু ইন্টারেস্ট অন লোন, আমি লোন নিয়েছিলাম ব্যাংকের কাছ থেকে, সেটা আমার একটা এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট আমার এটা। হ্যাঁ, ব্যাংক চার্জেস, ব্যাংকের জন্য কিছু খরচা চার্জ দিয়ে নিয়েছে, সেটা আমার এক্সপেন্স। আর অ্যাবনর্মাল যদি লস হয়, দেখুন অ্যাবনর্মাল এখানে গেন আছে, সেটা আবার অ্যাবনর্মাল লসও হতে পারে, আগুন লাগতে পারে, হ্যাঁ, যে কোনো ভূমিকম্প হতে পারে, বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে অ্যাবনর্মাল লস হয়ে যেতে পারে। তাহলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে আমার প্রফিট ও লস অ্যাকাউন্ট। সেখানে আমার নেট প্রফিট আসবে, নয়তো নেট লস আসবে। নেট লস হলে বাই নেট লস, আর যদি নেট প্রফিট হয়, নেট, এখানে নেট প্রফিট মানে কি, এই সাইডটা আমার বেশি আছে, হ্যাঁ, এই দিকটা আমার আপনার কি বলে, এই সাইডটা আমার অ্যাডজাস্ট করতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার একটা আপনার প্রফিট অর লস অ্যাকাউন্টের একটা ফরম্যাট। সেই ফরম্যাটটা আপনারা একটা কমপ্লিট মোটামুটি ফরম্যাট দেওয়া আছে, এটাই হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপের একটা ফরম্যাট। তাহলে একটা দেখতে পেলেন যে আমরা কিভাবে ট্রেডিং অ্যাকাউন্টটা কি করে করব, ট্রেডিং অ্যাকাউন্টে কি আসছে, আর আপনার কি বলে প্রফিট অর লস অ্যাকাউন্ট আমার কি কোন 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 জিনিসগুলো আসছে। একজন কি করেছেন, মানে আমি বলছি, তবে একটা কথা বলছি, যদি ট্রেডিং অ্যাকাউন্টে দেখুন প্রফিট এন্ড লস লেখা আছে এত টাকা, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, লেখা আছে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লেখা আছে প্রফিট এন্ড লস বলে লেখা আছে 1,00,000 টাকা, ঠিক আছে। তার মানে কি, আমি এটা বলছি যে ও অলরেডি ওটার হয়ে গেছে, তার মানে এইটা কিন্তু আপনার প্রফিট এন্ড লস যদি আপনার ট্রায়াল ব্যালেন্সে লেখা থাকে, ট্রায়াল ব্যালেন্সে লেখা থাকে, তবে কিন্তু সেইটা আপনার পিএল এর আইটেম নয়, ওইটা আপনার ব্যালেন্স শিটে রিজার্ভ এন্ড সারপ্লাসে চলে যাবে। একজন করেছেন, দিয়েছিলেন আমাকে, আমি তার উদ্দেশ্যে বলছি, যদি প্রফিট এন্ড ট্রায়াল ব্যালেন্সে যদি প্রফিট এন্ড লস লেখা থাকে, আদার কিছু রিজার্ভ থাকে, সেইগুলো কিন্তু আমার এই আপনার এখানে আসবে না, ঠিক আছে, এখানে আপনি আনবেন না, ওটা অলরেডি ওটা হচ্ছে আপনার, ওটা ক্রেডিট আইটেম, তাহলে আমার ওটা লাইবিলিটি সাইডের রিজার্ভে যোগ হবে, ঠিক আছে। এরপরে চলে আসুন ইম্পর্টেন্ট পয়েন্টস ফর যারা ডাব্লিউবিএনএস অফিসারদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে। এক্সপেন্স নট ইনক্লুড ইন পিএল, এক্সপেন্স নট ইনক্লুড ইন ড্রয়িং, ড্রয়িং হচ্ছে পার্সোনাল এক্সপেন্স, যেটা আপনার ড্রয়িং লেখা আছে সেটা কিন্তু পার্সোনাল এক্সপেন্স, সেটা কিন্তু কি হবে, পার্সোনাল এক্সপেন্সটা ডিডাক্ট ফ্রম ক্যাপিটাল থেকে ডিডাক্ট হবে, ঠিক আছে। যদি আপনার ট্রায়াল ব্যালেন্সে ড্রয়িং লেখা থাকে, অর্থাৎ মালিক সোল প্রোপাইটার তিনি নিজে টাকা তুলেছেন, তাহলে আমার কোনোভাবেই ওটা ট্রেডিং অ্যাকাউন্টস বা প্রফিট অর লস অ্যাকাউন্টে আসবে না, সেটা ক্যাপিটাল থেকে মাইনাস হবে, ঠিক আছে। ইনকাম ট্যাক্স অফ প্রোপাইটার ডিডাক্টেড ফ্রম ক্যাপিটাল,
ঠিক আছে, আপনারা কোনোদিন সেটা পিএল এ ডিডাক্ট করবেন না। ঠিক আছে, আর হ্যাঁ, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, এইগুলো কিন্তু পিএল এ আসবে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয় যদি পিএল এ আসবে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি হয় সেটা পিএল এ না আসে, সেটা ক্যাপিটালাইজ হবে। অর্থাৎ যে অ্যাসেটটার জন্য ওই টাকাটা আমি খরচা করেছি, ওর আমার ওই অ্যাসেটটা আমার ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, ওই এক্সপেন্সটা আমার ক্রেডিট হয়ে যাবে, ওই অ্যাসেটটা আমার ডেবিট হয়ে যাবে, তার অ্যাসেটটা আমি বাড়িয়ে দেবো। তাহলে এটা আমার হচ্ছে আমার ব্যালেন্স শিট আইটেম। ডিসকাউন্ট যেটা ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট হচ্ছে নট রেকর্ডেড সেপারেটলি, অলরেডি ডিডাক্টেড ফ্রম ইনভয়েস। দেখুন, ট্রেড আপনি কাউকে আপনি মাল বিক্রি করেছিলেন, বিক্রি করার সময় ট্রেড ডিসকাউন্ট হয়, তার মানে অলরেডি ওটা ইনভয়েস থেকে মাইনাস হয়ে গেছে, তার মানে অলরেডি অ্যাডজাস্টেড। এটা আমার আসবে না। ঠিক আছে, কোনটা আসবে? আপনি মাল বিক্রি করার সময় বলেছেন যে আপনাকে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবো, আমি তোকে 10% ডিসকাউন্ট দেবো, সেইটা আমার, সেই জিনিসটা আমার ওই ডিসকাউন্ট অ্যালাউড করেছেন, সেইটা আমার মাইনাস হবে, ডেবিট হবে পিএল থেকে। এবার ডিসকাউন্ট, এই যে অ্যালাউড বললাম, অ্যালাউডটা ডিসকাউন্ট যখন অ্যালাউড করবো সেটা পিএল আমার ডেবিট হয়ে যায়, এটা আমি কিছুক্ষণ আগেই বললাম। আর যদি রিসিভ করি ডিসকাউন্ট, যেটা আমি দেখালাম আর কি, সেটা আমার গেন হয়ে যাবে। ঠিক আছে, এই বেসিক বেসিক জিনিসগুলো জানলেই কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্ট যে জিনিসগুলো যেটা আছে সেগুলো করতে পারবেন। এরা আসছে ব্যাড ডেটটা ট্রিটমেন্ট কিভাবে করবেন। ব্যাড ডেট, 1 নম্বর ট্রিটমেন্ট, ব্যাড ডেট মানে কি? ধরুন একটা টাকা আমি একজনকে 1 লক্ষ টাকার মাল দিয়েছিলাম। ঠিক আছে, এক মাসে সে, তার সাথে আমার কথা ছিল সে 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিবে। সে প্রথম মাসে 50,000 টাকা দিল, তার 3 মাস পর 10,000 টাকা দিল। এইভাবে দেখা যাচ্ছে তার কাছে 3 বছর ধরে বা 2 বছর ধরে এমন একটা টাকা পড়ে রয়েছে, সেটা আমার পাবার সম্ভাবনা খুব কম। তাহলে ধরে নিব ওই টাকাটা আমি আর পাবো না। তাহলে এইটা কিন্তু, এই যে ব্যাড ডেট, সেটা আমার লস। ঠিক আছে, লস বলেই কি হবে, ব্যাড ডেটটা আপনার আপনার প্রফিট ও লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসে মাইনাস হয়ে যাবে। কিন্তু মাইনাসটা আমার ডেবিট সাইডে বসলো, পিএল কে আমি ডেবিট করলাম। ঠিক আছে, এই যে পিএল কে ডেবিট করছি, দেখুন এই নিচে পিএল কে ডেবিট করছি। ঠিক আছে, কিন্তু এই আবার ব্যাড ডেটটা ক্রেডিট করছে, এটা এটা আমার কমপ্লিট হচ্ছে ট্রানজেকশনটা, কিন্তু আমার অরিজিনালি ক্রেডিট কোথায় হচ্ছে না, আমি ডেটারটাকে কমিয়ে দিচ্ছি। আর হয় ডেটারটাকে আমি তার অ্যাডজাস্টেড করে নীল করে দিলাম, তার কাছ থেকে টাকা পাওয়ার সম্ভাবনা পাবো না। পরবর্তীকালে যদি দেখা যায়, ওই ডেটার কিন্তু লজ্জা ভয়ে যাই হোক, যে কোনো কারণে হোক, সে টাকাটা দিল, তখন দেখবেন ওখানে ট্রায়াল, আপনি দেখবেন ওই প্রফিট ও লস এখানে দেখা যাচ্ছে, আদার ইনকামে দেখানো হয়েছে যে ব্যাড ডেট রিকভার বলে আপনি ওখানে ইনকামে দেখাচ্ছেন। ঠিক আছে, তখন কিন্তু আমরা ওইটা ব্যাড ডেট রিকভারে আপনার ওইটা চলে আসবে। তখন ব্যাড ডেট আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা, প্রফিট এর লস অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, আর আপনার ব্যাড ডেটটা ডেবিট হয়ে যাবে। এরপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু আছে অ্যাডজাস্টমেন্ট গুলো। বেসিক্যালি অ্যাডজাস্টমেন্টে শেখার জিনিস, অন্য কিছু এখানে শেখার জিনিস নেই। শুধু অ্যাডজাস্টমেন্ট ঘটনাগুলো যদি শিখতে পারেন, তাহলে কিন্তু প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি কোনো খুব একটা ব্যাপার নয়। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এরপরে আসছে কি, অ্যাডজাস্টমেন্ট আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। এক্সপেন্স হয়েছে ইনকার বাট নট ইয়েট পেড। হুম, আপনি এক্সপেন্স হয়ে গেছে কিন্তু আপনি এখনো পর্যন্ত টাকাটা দেননি। এক্সপেন্স হয়ে গেছে কিন্তু টাকা দেননি। রেন্ট ফর মার্চ 10 আনপেড ফর ইয়ার এন্ডে, সারা বছরের শেষে আপনি টাকাটা দেননি। আমি প্রতি মাসের এই মাসের ইয়েটা রেন্টটা আপনি প্রতি মাসের 5 তারিখে দেন, তাহলে তো আপনি মার্চ মাসেরটা আপনি কবে দিবেন? এপ্রিল মাসের 5 তারিখে দিবেন, তাহলে মার্চ মাসেরটা দেওয়া হলো না। তাহলে আপনি কি করবেন? তাহলে সেটা কিন্তু আপনাকে এক্সপেন্সটা পিএল এ দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে পিএল এ দেখিয়ে দিবেন, কিন্তু আমার ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি গিয়ে 10,000 টাকা আমাকে, কারেন্ট লাইবিলিটি 10,000 টাকা আপনাকে শো করতে হবে। দুটো এফেক্ট হয়ে গেল। একটা, আপনি টাকাটা দেননি বলে আপনি কি করলেন, ওটা লাইবিলিটি থেকে গেছে, আপনি এপ্রিল মাসে দেবেন, মার্চের এপ্রিল মাসে দিচ্ছেন, কিন্তু আমার অ্যানুয়াল, আপনার ক্লোজিং করতে হবে অ্যাকাউন্ট, তাই না, 31 মার্চ। তাহলে সেই জিনিসটাকে আপনি কি করছেন, কারেন্ট লাইবিলিটি হিসেবে 10,000 টাকা শো করছেন, আর আপনি পিএল এ কিন্তু 10,000 টাকা আপনি এক্সপেন্স শো করে দিলেন, ইনকামটা আপনার ইয়েটা বাড়িয়ে দিলেন, খরচাটা বাড়িয়ে দিলেন, এক্সপেন্স হয়ে গেল ওটা। তাহলে আমার কি হলো, এক্সপেন্স এখন ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এখন এটা আমার জার্নাল এন্ট্রি হলো। এর প্রিপেড এক্সপেন্স, এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স। আমি টাকা দিয়েছি কিন্তু উল্টোটা হয়েছে, আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে, আমি ইন্স্যুরেন্স টাকা, দেখুন ইন্স্যুরেন্স পিএল 12,000 টাকা পে করেছি ফর এপ্রিল 2001 টু মার্চ, এই যে টোটাল মাসটা দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট
বাট অ্যাকাউন্ট ক্লোজ অন ডিসেম্বর, 31শে ডিসেম্বর আমার অ্যাকাউন্ট ক্লোজ হয়েছে। কোনো সিস্টেমে আছে আপনার 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর অ্যাকাউন্ট দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে? তাহলে আপনার কি হচ্ছে, 3 মাস কি হয়ে যাচ্ছে, আপনার তো অ্যাসেট হয়ে গেল ওটা। 3 মাসের তাহলে আমার কারেন্ট অ্যাসেট দেখাবেন 3 মাসে। আর কি করবেন, ডিডাক্ট ফ্রম দ্য এক্সপেন্স ইন্স্যুরেন্স পেড, এই দেখে তাহলে আপনি পিএল এ 9,000 টাকা দেখাবেন। 9,000 টাকা পিএল এ দেখালেন, অ্যাসেটে আপনি কারেন্ট অ্যাসেটে আপনি 3,000 টাকা দিলেন, তার মানে 12,000 টাকা হয়ে গেল। এই যে প্রিপেড এক্সপেন্স ডেবিট টু এক্সপেন্স। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম মানে হচ্ছে আপনার ইনকামটা আসেনি কিন্তু, হ্যাঁ, নট এট রিসিভ, ইনকাম আপনার হয়ে গেছে, ইনকামটা আপনার হয়ে গেছে কিন্তু ইনকামটা আপনার এখন অ্যাকাউন্টে ঢোকেনি। তাহলে সেটার ক্ষেত্রে আপনার ট্রানজেকশন কি হবে, ইন্টারেস্ট অন এফডি অ্যাকাউন্ট 5,000 টাকা, হ্যাঁ, ডিউ বাট নট রিসিভ। তাহলে পিএল এ আমি ইনকামটা শো করে দেবো আর আমাকে কারেন্ট অ্যাসেটে 5,000 টাকা দেখিয়ে দেবো। ভেরি সিম্পল, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে করতে পারবেন। এন্ট্রি অ্যাক্রুড ইনকাম ডেবিট হবে আর আপনার ইনকাম আপনার ক্রেডিট হয়ে যাবে। ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স, ঠিক উল্টোটা হবে। ইনকাম রিসিভ অ্যাডভান্স, ইনকাম আমি আগে পেয়ে গেছি কিন্তু আমি আর্নিং এ করিনি, তাহলে এটা রেন্ট রিসিভ ফর দা ইয়ে, তাহলে এটা আমার তো লাইবিলিটি হয়ে গেল না। তাহলে কারেন্ট লাইবিলিটি শো করে দেবেন। পিএল এ ডিডাক্ট ফ্রম দ্য ইনকাম, পিএল এ ডিডাক্ট হয়ে যাবে, ইনকাম থেকে ডিডাক্ট হয়ে যাবে আর আপনার ব্যালেন্স শিটে আপনার কারেন্ট লাইবিলিটি দেখিয়ে দেবেন। এন্ট্রি হয়ে যাবে ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রেডিট। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যান্ড ডাউটফুল ডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই এটা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল রাইট অফ যখন করবেন, যখন রাইট অফ হচ্ছে মানে টাকাটা আপনি পাচ্ছেন না, আমি আগে এক্সাম্পলে দেখিয়েছি, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স অ্যাকাউন্ট, ডেটার্স কমে গেল, এখানে আমার ব্যাড ডেট মানে খরচা আমার হয়ে গেল, পিএল এ আমি এটাকে ডেবিট সাইডে দেবো আর ডেটারটা অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট এক্সিস্টিং প্রভিশন, যে প্রভিশন ফর ব্যাড ডেট ডেবিট টু ব্যাড ডেট, ঠিক আছে। আর ক্রিয়েট নিউ প্রভিশন যখন হবে পিএল কে আমি ডেবিট করবো আর প্রভিশন অফ ব্যাড, এই তিনটে এন্ট্রি কিন্তু আপনারা এখন লিখে নিতে পারেন, ঠিক আছে। রাইট অফ যখন করব ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স, অ্যাডজাস্টমেন্ট এখানে এক্সিস্টিং প্রভিশন, যখন এক্সিস্টিং প্রভিশন আমার আছে সেটা যখন করব তখন প্রভিশন ফর অরিজিনালি এটা অলরেডি হ্যাপেন, এটা লাইকলি টু হ্যাপেন আমার হ্যাপেন হয়ে গেছে, এটা হ্যাপেনিং ছিল আর সেই ব্যাপারটা, মানে ঘটবো করেছিল কিন্তু আলটিমেটলি ঘটেই গেল। হ্যাঁ, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট যখন ডেবিট টু ব্যাড ডেট, ক্রিয়েট নিউ প্রভিশন তখন পিএল অ্যাকাউন্ট ডেবিট, এটা সম্ভাবনা ক্রিয়েট হলো টু প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে। এই তিনটে এন্ট্রি আপনারা লিখে নিন। এই দেখুন এক্সাম্পল করে ওপেনিং প্রভিশন ছিল, ঠিক আছে, টোটাল একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে। ওপেনিং প্রভিশন ছিল 40,000 টাকা, ব্যাড ডেট টু রাইট ডেট 1 লক্ষ টাকা, ঠিক আছে। তার ডেটার্স আফটার ব্যাড ডেট 1,40,000, 1 লক্ষ, এটা কত ছিল, ওপেনিং প্রভিশন ছিল 40,000 টাকা, ব্যাড ডেট টু রাইট অফ ছিল 1 লাখ টাকা, ডেটার্স আফটার ব্যাড ডেট হচ্ছে আপনার 14 লক্ষ টাকা, রিকোয়ার্ড প্রভিশন 5%, তাহলে কত হবে, 5% প্রয়োজন হচ্ছে এটার উপরে হবে, তাহলে আপনার 70,000 টাকা। ক্যালকুলেশন কিভাবে করবেন একটা দিয়ে দেওয়া আছে, ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটাতে। ওপেনিং প্রভিশন ছিল আমার দেখিয়ে দেওয়া আছে, ওপেনিং প্রভিশন ছিল 40,000 টাকা, লেস ব্যাড ডেট রিটেন, কত টাকা ব্যাড ডেট রিটেন করেছেন, 1 লক্ষ টাকা, হ্যাঁ, এটা ডেবিট হয়েছে। তাহলে শর্ট প্রভিশন ছিল আপনার 60,000 টাকা, তাহলে রিকোয়ার্ড প্রভিশন কত হবে 70,000 টাকা, তাহলে কারেন্ট পিএল এ চলে যাবে আপনার 1,30,000 টাকা। এটা আপনার লিখে রাখতে পারেন। তাহলে এইগুলো লিখে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কি করে হলো জিনিসটা, ঠিক আছে। যখন মূল আমরা প্রবলেম সলভ করব, এই এই অ্যাপ্লিকেশন গুলো মূল প্রবলেম সলভ করলে কিন্তু বুঝতে পারবেন, কিন্তু আপাতত আপনারা লিখে রাখুন। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার, ক্যালকুলেটর গুড ডেটার্স অনলি, ডেটার্স টোটাল ডেটার্স আছে তখন 5,20,000 টাকা, প্রভিশন ফর ব্যাড ডেটস মানে 1,20,000 টাকা, প্রভিশন ফর ডিসকাউন্ট হচ্ছে 10%, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে, ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে। গুড ডেটার্স মানে হচ্ছে আপনার 5,20,000 টাকা ছিল, আমি প্রভিশন করেছিলাম কত 1,20,000 টাকা, তাহলে আমার গুড ডেটার্স রয়েছে, এটা ব্যাড ডেটার্স থাকে, গুড ডেটার্স হলে কত 4 লক্ষ টাকা। প্রভিশন ফর ডিসকাউন্ট আমি কত করছি না, এখানে 4 লক্ষ, আমি প্রভিশনটা মাইনাস করার পরে কিন্তু আমি প্রভিশন তৈরি করবো ডিসকাউন্টটা, ঠিক আছে। তাহলে প্রভিশন
মাইনাস করে করবো, এটা মনে রাখবেন। যখন আমি প্রভিশন করব, আমি অরিজিনাল ডেটাটা কত হচ্ছে প্রভিশন তাহলে আগে মাইনাস করে দেবো, তারপর একটা ডিসকাউন্ট দেবো। ঠিক আছে, এখানে 40,000 ডিসকাউন্ট হচ্ছে। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। সিমিলারলি একেবারে সেম জিনিস থাকে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, একই কনসেপ্টটা একই। দেন প্রফিট লস অ্যাকাউন্ট কি ডেপ্রিসিয়েশন আপনারা জানেন যে কোনো অ্যাসেট ওই রেন্ট ইয়ার্সের জন্য ক্ষয় হয়ে যায় 10%, 20%, 25%, 5% বিভিন্ন রকম ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ দেওয়া থাকে। আপনারা সেটা কি করবেন, অ্যাসেটের উপরে ক্যালকুলেশন করবেন, যত টাকা হবে সেটা পিএল এ ডেবিট হয়ে যাবে, সেটা আটা টু ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। এরপর কি হবে, অ্যাসেটটা তো কমবে। ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমার মেশিনারির উপর শুধু ডেপ্রিসিয়েশন, আমার 15 লাখ টাকার মেশিন ছিল, আমার 10 লাখ আপনার 10% ডেপ্রিসিয়েশন আছে, তার মানে আমার 1.5 লাখ টাকা বেরিয়ে গেল। তাহলে মূল অ্যাসেটটা আমার কত দাঁড়ালো, 13,50,000 টাকা। স্পেশাল অ্যাডজাস্টমেন্ট, এটা লস বাই ফায়ার এক্সট্রাঅর্ডিনারি ইভেন্ট যদি ঘটে কোনো, গুড অর রুপিস 6,000 ডিস্ট্রয়েড বাই ফায়ার, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিটেড। হ্যাঁ, অ্যাডমিটেড 4,500। দেখুন আমার একটা মাল নষ্ট হয়েছে ফায়ারে 6,000 টাকা, আমি ইন্স্যুরেন্স থেকে কত টাকা পেয়েছি, 4,500 টাকা, কিন্তু অরিজিনালি আমার লস হয়েছে কত, 6,000 টাকা। তাহলে আমার লস কত হয়ে গেল, 1,500 টাকা, সেটার একটা এন্ট্রি হবে। ঠিক আছে, তাহলে লসটা আমার কোথায় চলে যাবে, এই লসটা আবার পিএল এ চলে যাবে। আপনি ক্যালকুলেশনে পিএলএ তো ঢুকিয়ে দিন, তারপর দেখবেন আপনার মিলে যাবে। তো পার্টিস ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট পেয়েছি এত, এটা একটা জার্নাল এন্ট্রি হচ্ছে, ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছে 4,500 টাকা, পিএল অ্যাকাউন্ট ডেবিট 1,500 টাকা, টু লস বাই ফায়ার 6,000 টাকা। এই দুটো মিলে, এই দুটো হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। গুড সেন্ড টু অ্যাপ্রুভাল বেসিস। অ্যাপ্রুভাল বেসিসে গুড সেন্ড মানে হচ্ছে কোনো একজন দোকানদার বা সোল প্রোপাইটার বা কোনো কোম্পানি কাউকে মাল দিল, যে ও বললো আমি 10 দিন মালটা রাখি, তারপর আমি ইয়ে করে নেবো, মানে অ্যাপ্রুভ করে দেবো মালটাকে। গুড সেন্ড, ওকে 10,000 সেন্ড ফর, হ্যাঁ, গুডস কস্টিং রুপিস 10,000 সেন্ড ফর 12,000 টাকা। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল। ঠিক আছে, অ্যাপ্রুভাল যখন পেন্ডিং ছিল, তখন আমি সেলটাকে কি করেছি, এটাকে ডেটার হিসেবে ট্রিট করেছি। ধরুন টাকা আমি পাইনি, সেলসটাকে আমি এই 12,000 টাকা আমি পাইনি, তাহলে এই 10,000 টাকার মালটাকে আমি একজনকে বিক্রি করেছি 12,000 টাকাতে। ঠিক আছে, 12,000 টাকাতে একটা টাকাও আমাকে দেয়নি, কিন্তু আমাকে তো অ্যাকাউন্টিং এন্ট্রি করতে হবে, তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট করে দেবো। হ্যাঁ, সেলস আমি, আমার ডেবিট হয়ে যাবে টু ডেটার্স। আমার একটা অ্যাসেট ক্রিয়েট হলো 12,000 টাকা। স্টক অন অ্যাপ্রুভাল, হ্যাঁ, স্টক অন অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট ডেবিট, এখানে 10,000, আমার মালটা কত ছিল 10,000, টু ট্রেডিং অ্যাকাউন্ট আমার ট্রেডিং এ ক্রেডিট হয়ে যাচ্ছে 10,000, কারণ আমি সেল দেখাচ্ছি কিন্তু 10,000 টাকা। এরপরে কি হবে, ব্যালেন্স শিটে কি হবে, ইনক্লুড ক্লোজিং স্টক অ্যাট কস্ট প্রাইস। ব্যালেন্স শিটে কিন্তু আমাকে শো করতে হবে কস্ট প্রাইজে, ব্যালেন্স শিটে কিন্তু আমাকে কস্ট প্রাইস, মালটা এখনো আমার স্টকের মতোই শো করবে। ব্যালেন্স শিটে কিন্তু আমার অ্যাকাউন্টটা যেহেতু অ্যাপ্রুভাল বেসিসে আছে মালটা, তার জন্য ব্যালেন্স শিটে কিন্তু মালটা 10,000 টাকা হিসাবে আমার ক্লোজিং স্টক আর ইনভেন্টরি 10,000 টাকা আমার শো করতে হবে। ঠিক আছে, এরপরে আসুন, এই যে জিনিসগুলো আছে, ডোনেশন, পার্সোনাল ইউজ, ফ্রি স্যাম্পেল, বিল্ডিং কনস্ট্রাকশন, মেশিনারি, গুড আমি পারচেস করেছিলাম। ঠিক আছে, আমি কিছু মাল পারচেস করেছি, পারচেস করে, হ্যাঁ, ডোনেশন করেছি, পারচেস করে মালিক নিয়ে নিয়েছে, পারচেস করেছি অ্যাডভার্টাইজমেন্ট জন্য স্যাম্পলিং করে দিয়েছি, পারচেস করছি বিল্ডিং এর কাজে লেগে দিয়েছি, মেশিনারি কিছু কনস্ট্রাকশন করেছি, মেশিনারি করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো কি হয় না, ডোনেশন যখন আমি করব, তখন দেখুন পারচেস অ্যাকাউন্ট আমার কি হবে, ডোনেশন যখন করছি পারচেসটা আমার কমিয়ে দেবো। ঠিক আছে, ড্রয়িং যখন করব পারচেসটা কমিয়ে দেবো, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যখন করবো পারচেসটা কমিয়ে দেবো। ঠিক আছে, না, ডোনেশন অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট টু পারচেস, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। তাই এই কিছু পারচেস ছিল বিল্ডিং কনস্ট্রাকশন লাগিয়েছে, কিন্তু পারচেসটা আমার কমে যাচ্ছে। মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু, মেশিন আমার বাড়ছে, মানে অ্যাসেট আমার বাড়ছে, এর আমার এক্সপেন্স বাড়ছে। ঠিক আছে, একটু মেশিন এইগুলো কিন্তু, আমার আপনার দেবে পিএলএ। ঠিক আছে, এইখান থেকে এইটা চলে যাওয়া আমার অ্যাসেট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ক্যাপিটালাইজ হয়েছে, পারচেসটা কিন্তু ক্যাপিটালাইজ হয়ে যাচ্ছে, এই যে পারচেসটা ক্যাপিটালাইজ হয়েছে, এটা রিপেয়ারিং করলাম, তাহলে এটা আমার চলে যাবে পিএলএ ডেবিট, রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, এটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মতো হচ্ছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আপনার কি বলে,
এই দুটো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ম্যানেজার কমিশন দু ধরনের হতে পারে, নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন, কমিশন ইকুয়াল টু নেট প্রফিট ইন্টু রেট বাই 100, এই ফর্মুলাগুলো মনে রাখবেন। কমিশন ইকুয়াল টু নেট প্রফিট যা হবে রেট বাই 100, 10% হলে নেট প্রফিট 10%। যদি ওয়ান নেট প্রফিট আফটার চার্জিং কমিশন যদি, তখন এই ফর্মুলা কাজ, নেট প্রফিট ইন্টু রেট, হ্যাঁ, তার নিচে যত থাকবে, ধরুন 10% দিচ্ছে, 10 বা 110 হয়ে যাবে তখন, আফটার যদি হয় নেট প্রফিট ইন্টু 10 বা 110, আর এটা সিম্পলি যে 10, এটার ক্ষেত্রে 10 বাই 100 হবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, ওই সিম্পল জিনিস বোঝাচ্ছি না এখানটাতে। চলে যাচ্ছি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট কি থাকে? ব্যালেন্স শিটে অ্যাসেট, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল। একদিকে থাকে অ্যাসেট, হ্যাঁ, একদিকে থাকে লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল থাকে, ঠিক আছে। নিচে দেখাচ্ছে, নিচে আমার ছক করা আছে। লাইবিলিটিস থাকবে এখানে, আপনার ওপেনিং ব্যালেন্স ক্যাপিটাল থাকবে, হ্যাঁ, নেট প্রফিটটা আমি অ্যাড করবো, ওই যে ড্রয়িং নিয়েছিল, তুলেছিল, ঠিক আছে, ড্রয়িংটা আমার লেস করব। একটা মনে রাখবেন, কোম্পানি অ্যাকাউন্টে, এই যে কোম্পানি অ্যাকাউন্টে কিন্তু প্যাট বার করা হয়, ঠিক আছে। কোম্পানি অ্যাকাউন্টের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সটা ওই পিএল থেকে মাইনাস হয়ে যায়, কিন্তু সোল প্রোভাইডারের ক্ষেত্রে কিন্তু পিএল থেকে ইনকাম ট্যাক্স মাইনাস হয় না, ওটা পার্সোনাল এক্সপেন্স হোক, তার জন্য ক্যাপিটাল থেকে মাইনাস করা হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে। তাহলে ওপেনিং ব্যালেন্স অ্যাড এ নেট প্রফিট মাইনাস ড্রয়িং মাইনাস ইনকাম ট্যাক্স, এটা হয়ে গেল ওর একটা টোটাল ক্যাপিটালটা কত দাঁড়াবে। এরপরে বিল্ডিং, প্ল্যান মেশিনারি, ফার্নিচার যা আছে, তারপর ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এগুলো ক্লোজিং স্টকটা কারেন্ট অ্যাসেট, হ্যাঁ, ডেটার্স আমার কারেন্ট অ্যাসেট, লেস প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে। এই ডেটার যত উপরে যত আমার ব্যাড ডেট হচ্ছে সেটা মাইনাস করে দেবো, প্রভিশন ফর ডিসকাউন্ট দিয়েছি সেটা মাইনাস করে দেবো, ঠিক আছে। বিল রিসিভেবল আছে, প্রিপেড এক্সপেন্স আছে, এগুলো আমার অ্যাসেট। অ্যাক্রু ইনকাম আছে, এটা আমার অ্যাসেট, যেগুলো বলছিলাম ব্যাংক ক্যাশ অ্যাট ব্যাংক বা ক্যাশ, এগুলো আমার হচ্ছে অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্স আছে যা কোম্পানি বা সোল প্রোভাইডার্স যাদের কাছ থেকে মাল কিনেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স খরচা করার কথা ছিল, করে নিচ্ছে, স্যালারিটা দেখালাম মার্চ মাসে, হ্যাঁ, বিল পেয়েবেল আছে, ব্যাংক ওভারড্রাফট আছে, ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক থেকে আমি শর্ট টার্ম লোন নিয়েছি, ইনকাম রিসিপির অ্যাডভান্স, সেটা আমার লাইবিলিটি। তাহলে এইগুলো আমার টোটাল মিলে গেলে এখান থেকে আমার টোটাল সব মিলে যাবে। অর্ডার অফ প্রেজেন্টেশন আপনারা কিভাবে করবেন, ঠিক আছে। যদি আপনার মোস্ট লিকুইডিটি ফার্স্ট হয় তাহলে কিন্তু এইভাবে আসে, ক্যাশ, ব্যাংক, ডেটা, স্টক, ফিক্সড অ্যাসেট, এইভাবে যাই। লিকুইডিটি অর্ডার যদি আছে, আর পারফরমেন্স যদি অর্ডার হয়, অ্যাসেট আগে থাকবে, দেখবেন এইটা হচ্ছে পারফরমেন্স অর্ডার আছে, অ্যাসেট, তার মানে ফিক্সড অ্যাসেট থাকবে, তার ইনভেস্টমেন্ট থাকবে, কারেন্ট অ্যাসেট থাকবে, ক্যাশ থাকবে, ঠিক আছে। লাইবিলিটি ক্যাপিটাল থাকবে, লং টার্ম থাকবে, কারেন্ট অ্যাসেট থাকবে। এইটা হচ্ছে অরিজিনালি আমরা এটাই ফলো করবো। এখন যে আমাদের ধরনের দেয় প্রবলেম, এইটাই হচ্ছে আমাদের মেথড, পারফরমেন্স মেথড অনুযায়ী আমরা ব্যালেন্স শিটটা তৈরি করবো। কমপ্লিট অ্যাকাউন্টিং সার্কেল দেখুন কিভাবে হবে। প্রথমে জার্নালাইজিং হবে, তারপর লেজারে পোস্টিং হবে, তারপর ট্রায়াল ব্যালেন্স তৈরি হবে, তার ট্রায়াল ব্যালেন্স আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো, তারপর ট্রেডিং অ্যাকাউন্ট করবো, তার প্রফিট লস অ্যাকাউন্ট করবো, তার ব্যালেন্স শিট করবো। নেক্সট ইয়ার যখন আমার টোটাল আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, ক্যাশ, হ্যাঁ, ক্যাশটা ডেবিট ব্যালেন্স আছে, ঠিক আছে, ক্যাশ যে অ্যাসেট গুলো সব ডেবিট ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, ডেটা, স্টক, এগুলো সব ডেবিট ব্যালেন্স, আর একটা ক্লোজিং করছি মেশিনারি অ্যাকাউন্ট, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ক্যাপিটাল ক্রেডিট, টোটাল কিন্তু আমার এটা মিলে যাবে, সব মিলে কিন্তু আমার এটাই হচ্ছে ব্যালেন্স শিটের আপনার টোটাল আপনার মিলে যাবে। ব্যালেন্স বিং ব্যালেন্স ওটা ব্রড ফ্রড। নেক্সট ইয়ারে আমার ওপেনিং এন্ট্রি হলো, নেক্সট ইয়ারে ওপেনিং এন্ট্রি কিভাবে হয়, যত অ্যাসেট আছে, ঠিক আছে, সেগুলো আমার ডেবিট করব, আর লাইবিলিটি গুলো ক্রেডিট করবো। একটা ক্রেডিটার্স লাইবিলিটি আর ক্যাপিটালটা লাইবিলিটি। এবারে কি ক্লোজিং এন্ট্রিস কি আছে, হ্যাঁ, ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট হয় কোনগুলো, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট, স্টক ডেবিট হবে, পারচেজ ডেবিট হবে, ওএস ডেবিট হবে, ডাইরেক্ট এক্সপেন্স ডেবিট হবে। ওইটা আমি উপরে যেটা ফার্স্ট টাইম যেটা শিখিয়েছিলাম বলেছিলাম, সেই মালটা এখানে, ঠিক আছে। এরপরে দেখুন সেলস কি হবে, হ্যাঁ, সেলস ডেবিট হবে, ক্লোজিং স্টক ডেবিট হবে, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। ট্রেডিং অ্যাকাউন্টে ইফ লস যদি হয় তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট লস, আর যদি আপনার যদি প্রফিট হয় ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট হবে টু পিএল, আর যদি আপনার লস হয় পিএল অ্যাকাউন্ট ডেবিট হবে টু ট্রেডিং। এই যে দেখিয়ে দিচ্ছি উপরে ছকটাতে দেওয়া আছে,
প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারিজ, কোন কোনগুলো ডেবিট হয়েছে, স্যালারিজ ডেবিট হয়েছে, রেন্ট ডেবিট হয়েছে, আদার্স এক্সপেন্স, অল এক্সপেন্স ডেবিট হয়ে যাবে, তাই না? ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি আমি রিসিভ করি তাহলে আমার কি হবে, ডেবিট হবে। কার সাথে ডেবিট হবে, অল ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে টু পিএল, হ্যাঁ, পিএলটা আমার ক্রেডিট হয়ে যাবে। টোটাল ওই যে সিস্টেমটা প্রথম দিকে দেখিয়েছি, হ্যাঁ, এই যে আমার ট্রেডিং অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, আর এই যে পিএল আছে, এই নিচে পিএল আছে, হ্যাঁ, এটাই হচ্ছে এই 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 যে পিএল অ্যাকাউন্ট ডেবিট, কোনগুলো ডেবিট হবে, এখানে স্যালারি, এখানে রেন্ট, অল অল এক্সপেন্স, মানে এটা ডেবিট বলছি কারণ এটা পিএল অ্যাকাউন্ট, এটাও ধরুন পিএল অ্যাকাউন্ট, এটা পিএল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ট্রেডিং অ্যাকাউন্ট উপর ডেবিট ওপেনিং, হ্যাঁ, রিটার্ন, রিটার্ন, তারপর হচ্ছে ওয়েজেস, এখানে ডেবিট হবে, বাই সেল, হ্যাঁ, বাই সেল, সেলস রিটার্ন, এগুলো ক্রেডিট হবে। পিএল অ্যাকাউন্ট নেট প্রফিট এখানে আসবে, হ্যাঁ, নেট প্রফিট ডেবিট হবে, আর নেট প্রফিট হয়ে গেলে তারপর কোথায় চলে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো রিজার্ভ, এটা প্রভিশন ভার্সেস রিজার্ভ এর মধ্যে ইম্পর্টেন্ট ডিস্টিংশন কি আছে, প্রভিশন ভার্সেস রিজার্ভ এর ইম্পর্টেন্ট ডিস্টিংশন কি আছে? প্রভিশন মানে কি, চার্জ এগেইনস্ট প্রফিট, আমি কিন্তু ব্যালেন্স শিট পিএল এ প্রফিট ও লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে আমি প্রভিশন করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু লাইবিলিটি অর লস, এগুলো কিন্তু লাইবিলিটি অর লস, হ্যাঁ, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, ইয়েস এগুলো ম্যান্ডেটরি, প্রভিশন সব কিন্তু ম্যান্ডেটরি, প্রভিশন আপনাকে করতে হবে, হ্যাঁ, যা এক্সাম্পল কি ব্যাড ডেট, প্রভিশনাল ব্যাড ডেট, হ্যাঁ, প্রভিশনাল ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। সম্ভাবনা যদি দেখা যায় আপনার লস হতে পারে, ব্যাড ডেট আপনি টাকা ফেরত পাবেন না, আপনার আপনার ডেপ্রিসিয়েশন প্রভিশন রাখতে হবে, ব্যাড ডেটের প্রভিশন রাখতে হবে। কিন্তু রিজার্ভটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অন প্রফিট হয়, অ্যাপ্রোপ্রিয়েশন অন প্রফিট মানে কি, আর প্রফিট থেকে আমি ভাগ করছি, প্রফিট আমার অলরেডি আমার পিএল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ইন জেনারেল এটা কিন্তু বেসিক্যালি দেখা যায় আপনার কোম্পানি অ্যাকাউন্টের ক্ষেত্রে। কোম্পানি অ্যাকাউন্ট কি করে, যখন প্রফিট আমার প্যাড যখন বেরিয়ে গেল, প্রফিট আফটার ট্যাক্স প্যাড যখন বেরিয়ে গেল, এবারে টোটাল আমার যে টাকাটা থাকলো সেই টাকাটা ধরুন 100 টাকা, সেই 100 টাকা, 100 টাকার মধ্যে ফার্স্ট প্রিফারেন্সিয়াল শেয়ার হোল্ডার যাদের আছে, হুম, হয়তো ওদের হয়তো প্রিফারেন্সিয়াল হোল্ডারকে ওদের ইন্টারেস্ট আছে, ধরুন 5 টাকা দিয়ে দিতে হলো, দিয়ে দিলাম, তাহলে আমার কত থাকলো, 95 টাকা। এই 95 টাকা থেকে আমি কাদেরকে দেবো, আমি ইচ্ছে করলে ডিভিডেন্ড দিতে পারি, নাও পারি, হ্যাঁ, ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের উপর। তাহলে ডিভিডেন্ড ধরুন আমি 10 টাকা দিলাম, ধরুন আমি 10 টাকা দিলাম, তাহলে আমার 85 টাকা থাকলো। এই 85 টাকার মধ্যে আমি কোন কোন ফান্ডে কোন কোন রিজার্ভে পাঠাবো, অ্যাপ্রোপ্রিয়েশন কিভাবে করবো, সেটা ম্যানেজমেন্ট ডিসিশন। কত জার্নালিস্টদের পাঠাবো, কত আমি পিএল এ রাখবো, কত, মানে টোটাল আমার যে রিজার্ভ গুলো আছে তার বাইফার্কেশন করে কোন কোন ফান্ডে আমি রাখবো সেটা ডিসিশন নেয়। এইটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটটা জেনারেল কোম্পানি অ্যাকাউন্ট কিন্তু প্রযোজ্য হয়, ফিনান্সিয়াল পজিশনটা স্ট্রেন করে। আর নো, এটা কিন্তু ম্যান্ডেটরি, এই যে আমি ভাগটার কথা বললাম, একটা ম্যান্ডেটরি হয়, সেটা হচ্ছে আপনার, আপনার যদি প্রিফারেন্সিয়াল শেয়ার থাকে সে কিন্তু তাদেরকে ইন্টারেস্টটা দিতে হবে, কিন্তু ডিভিডেন্ড দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? নেক্সট ইয়ারে দিবে। এবারে এইগুলোকে কি করতে হয়, জার্নাল রিজার্ভে, ক্যাপিটাল রিজার্ভে পাঠাতে হয়, ক্যাপিটাল রিজার্ভে এগুলো পাঠাতে হয়, ক্যাপিটাল রিজার্ভ বলুন, জার্নাল রিজার্ভ বলুন, পিএল বলে একটা থাকলো, হ্যাঁ, হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন রকম আরো আরো রিজার্ভ, স্ট্যাচুটরি কিছু রিজার্ভ ক্রিয়েট করতে পারে, হ্যাঁ, ঠিক আছে? এইগুলো হচ্ছে রিজার্ভ ইনভেস্টেড আউটসাইড বিজনেস রেডিলি রিয়েলাইজেবল সিকিউরিটিজ। কমন এরার যেটা আপনাদের হতে পারে, সেটা হচ্ছে আপনার ক্লোজিং স্টকের সময় আপনাদের ভুল হতে পারে। সেই ভুল কি হতে পারে, রং ক্যালকুলেশন আপনি করে ফেলতে পারেন, টেকিং ক্লোজিং স্টক টু ট্রেডিং অ্যাকাউন্ট হোয়েন ইট ইজ সেকেন্ড ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কিন্তু যখন আপনার ইয়েটা দেখা যাবে, ট্রায়াল ব্যালেন্সে এই যে ট্রায়াল ব্যালেন্স আছে সেখানে যদি আপনার ক্লোজিংটা এখানে থাকে, তাহলে কিন্তু এটা ডাইরেক্টলি আপনার চলে যাবে কোথায়, ব্যালেন্স শিটে চলে যাবে, ব্যালেন্স শিটে কোথায়, আপনার কারেন্ট অ্যাসেটে চলে যাবে, কারেন্ট অ্যাসেটে চলে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এটাকে আবার ট্রায়ালেও যদি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না, ট্রায়ালেও ঢুকিয়েছে এটা বলা যায় না, অলরেডি ট্রায়াল ব্যালেন্সে আছে মানে অলরেডি সেটা ট্রেডিং অ্যাকাউন্ট, সরি, আপনি ট্রায়াল ব্যালেন্সে আছে ওনার ট্রেডিং এ দেখাতে পারবেন না, ট্রায়াল ব্যালেন্সে আছে মানে আপনাকে ডাইরেক্টলি কারেন্ট অ্যাসেটে নিয়ে যেতে হবে। প্রভিশন ক্যালকুলেশন ক্ষেত্রে আপনার ভুল হতে পারে, নট অ্যাডজাস্টিং ব্যাড ডেটস বিফোর ক্যালকুলেটিং প্রভিশন, রাইট কি ফার্স্ট রাইট অফ ব্যাড ডেট,
দেন ক্যালকুলেট প্রভিশন। আমি আগে যে দেখালাম, প্রথমে কিন্তু আপনাকে একটা প্রভিশন যখন ধরুন আপনাকে বললো এটা এরপর 10 টাকা আপনার ইয়ে আছে, আপনার এটা 10 টাকার ইয়ে আছে, কি বলে আপনার ডেটার্স আছে, এখান থেকে ব্যাড ডেট হচ্ছে সরি 100 টাকার ডেটার্স আছে, 10 টাকা হচ্ছে আপনার কি হচ্ছে ব্যাড ডেট, তাহলে আপনার তো 90 টাকা হবে, অরিজিনাল তো 90 টাকা, তাহলে ব্যাড ডেটটা আগে আপনি মাইনাস করে দেবেন, মাইনাস করার পরে এর উপরে আপনি 10% আপনি কি করছেন প্রভিশন করছেন, তাহলে 9 টাকা প্রভিশন করবেন। হ্যাঁ, তাহলে 9 টাকা আরো মাইনাস করবেন, প্রভিশন ফর ব্যাড ডেট হিসেবে পিএল এ দেখাবেন, আর 81 টাকা আপনার চলে যাবে কোথায়, 81 টাকা চলে যাবে ব্যালেন্স শিট। ঠিক আছে, ওকে ব্যালেন্স শিটে আমরা শো করে দিতে হবে কি করে 81 টাকা এলো। ডিসকাউন্ট অন ডেটার্স, ক্যালকুলেটিং টোটাল ডেটার্স করবেন, প্রথমে রাইট হচ্ছে আপনার ক্যালকুলেট অনলি গুড ডেটার্স আফটার ডিডাক্টিং প্রভিশন ব্যাড ডেট, ওই যে আমি ফর্মুলাটা দিয়েছিলাম ওইটাকে ফলো করুন, ওইটা লিখে রাখুন, আর এইগুলো এইটা টোটাল জিনিসটা লিখুন, নাহলে কিন্তু হবে না, ভুলে যাবেন। যারা ডাইরেক্ট এন্ট্রি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য, খুব ভালো করে দেখে নাও। প্রিপেড ভার্সেস আউটস্ট্যান্ডিং, প্রিপেড ভার্সেস আউটস্ট্যান্ডিং কি ভুল হতে পারে? হ্যাঁ, রং যদি হয়ে যাবে এডিং প্রিপেড টু পিএল, যদি প্রিপেডটাকে যদি পিএল এ দিয়ে দাও তাহলে রং হয়ে যাবে। ঠিক আছে, পিএল এ এটা প্রিপেড কোনোভাবেই যাবে না, ডাইরেক্টলি প্রিপেডটা হচ্ছে আমার অ্যাসেট, ডাইরেক্টলি আমার কোথায় চলে যাবে, কারেন্ট অ্যাসেটে আমার ব্যালেন্স শিটে চলে যাবে, ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে চলে যাবে। এরপরে এসো আউটস্ট্যান্ডিং ব্যাড ডেট প্রিপেড ডিডাক্ট ফ্রম এক্সপেন্স। হ্যাঁ, ম্যানেজার কমিশনের ক্ষেত্রে আপনার কি ইউজিং ইউজিং রং ফর্মুলা, রাইট কি হবে, বিফোর চার্জিং রেট বাই 100 হবে, আর আফটার চার্জিং হলে রেট বাই ওই যে বললাম 10%, যদি 10 বিফোর যদি হয় এবং বিফোর যদি বলে তাহলে আপনি বিফোর চার্জিং যদি বলে, এই কথা বিফোর চার্জিং যদি কোথাও লেখা থাকে 10/100 10% থাকবে, আর যদি আফটার চার্জিং তার মানে 10/100 প্লাস 10, এটা এটা আফটার বিফোরের গুরুত্বটা মনে রাখবেন। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কি হবে, রিড কোশ্চেন্স কেয়ারফুলি, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, প্রিপেয়ার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ফার্স্ট, ড্রাফট করে নেবেন চকচক করে, ট্রায়াল ব্যালেন্স ইফ নিডেড, হ্যাঁ অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স করতে পারেন যদি দরকার মনে পড়ে। তারপর আপনি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করবেন, ওপেন এই যে আমি ট্রেডিং অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করতে ট্রেডিং অ্যাকাউন্টটা, ঠিক আছে, তারপর পিএলটা তৈরি করবেন, ঠিক আছে, তারপর আপনি ব্যালেন্স শিটে যাবেন, তারপর টোটাল কিন্তু ডেবিট সাইড আপনার টোটাল মিলে যাবে। ঠিক আছে, লিমিটেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি এখন বলছি না, লিমিটেশন তো আসবে না যদিও, তাও বলে দিই এমসিকিউর জন্য, এদের যারা ডাইরেক্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য দরকার। হিস্টোরিক্যাল কস্ট, অ্যাসেট শোন ইন অরিজিনাল কস্ট নট কারেন্ট ভ্যালু, মে নট রিফ্লেক্ট ট্রু ফিনান্সিয়াল পজিশন ইন ইনফ্লুয়েন্সের টাইম, যখন ইনফ্লুয়েন্স টাইম থাকবে তখন অরিজিনাল কিন্তু পজিশন দেখায় না, এটা হিস্টোরিক্যাল কস্টের একটা সাইড ইফেক্ট, মানে লিমিটেশন বলতে হয়। ইন্টেঞ্জিবল ফ্যাক্টরস নট শোন, স্টাফ কোয়ালিটি, রেপুটেশন, কাস্টমার, এগুলো এগুলো আমি বলছি, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা আমি আমি ডিটেলস আমি যাচ্ছি না, এটা এটা কিন্তু একেবারেই আপনার কি বলবো, যারা থিওরি বেস রিটেন এক্সাম দেয় আপনাদের এই কারণে কোনো থিওরি আসবে না, এটা দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম, টোটাল একটা বেসিক বেসিক জিনিস আমরা আলোচনা করলাম, কিভাবে আমরা সোল প্রোভাইডের আপনার ব্যালেন্স শিট তৈরি করবেন, একবারে প্রফিট আর লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট তৈরি করে সোল প্রোভাইডের তার একটা আলোচনা করলাম। এটা খুব মন দিয়ে দেখুন, আমরা নেক্সট এতে আবার আলোচনা করব। ধন্যবাদ।